জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বললেন প্রধান উপদেষ্টা। শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। 14 দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া সম্ভব, দাবি পরিবেশ উপদেষ্টার। হতাহত 2000 পরিবারে ফাউন্ডেশনের সহায়তা। হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক আটকাবে না, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন নতুন বছরের অগ্রাধিকার। এবং বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক হাতে পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, ব্যর্থতার জন্য শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেলথ কার্ডের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অভ্যুত্থানে আহত 2 শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আহত যোদ্ধাদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক ও সামাজিকভাবে পুনর্বাসন করার বিষয়েও ভাবতে হবে। আহত যোদ্ধারা সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বলেও জানান অধ্যাপক ইউনূস। এর আগে সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে আগামীতে দেশজুড়ে বাণিজ্য মেলা আয়োজন করার কথা জানান প্রধান উপদেষ্টা। এজন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। মেলা কেন্দ্র করে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে জানিয়ে বিনিয়োগের মাধ্যমে তরুণদের সে সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। নাসির উদ্দিনের রিপোর্ট। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, উপজেলা পর্যায় থেকে সেরা উদ্ভাবন তুলে আনতে পারলেই সার্থক হবে বাণিজ্য মেলা। এজন্য ভবিষ্যতে এই আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। বিদেশিদের উপস্থিতিতে ঢাকায় হবে কেন্দ্রীয় মেলা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে। তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। সে শুধু দেখাবে, বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে, বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি। এই তো মেলার উদ্দেশ্য। ডক্টর ইউনূস বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। সৃজনশীলতা প্রকাশের প্ল্যাটফর্ম হতে পারে বাণিজ্য মেলা। এই সুযোগ কাজে লাগাতে হবে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয়, একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। বাংলাদেশ ছাড়াও 7 দেশের 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। প্যাভিলিয়ন ও স্টল সংখ্যা 364টি। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার জন্য আছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। সরকারের ইয়ার ঘোষণা করার মাধ্যমে ফোকাসটা থাকবে ফার্নিচারের উপরে। আজকে তো আসলে প্রথম দিন, আজকে তো তেমন হচ্ছে না, তো হয়তো আস্তে আস্তে জমে উঠবে। শুক্র শনিবারই প্রধান কাস্টমারটা হয় আর কি আমাদের মেলাতে। আল্লাহর রহমতে দর্শক সমাগম বেশি হবে, আর এবারের সাজসজ্জা অনেক সুন্দর। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে মেলায় রাখা হয়েছে ইউথ প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানের সম্মানে তৈরি হয়েছে জুলাই ও 36 চত্বর। প্রথমবারের মতো মেলায় প্রবেশে ই-টিকিটিংয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। পূর্ণবয়স্কদের প্রবেশ ফি 50 আর 12 বছরের কম বয়সীদের জন্য 25 টাকা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 14 দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া সম্ভব বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সাধারণ কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সরকারের নতুন বছরের অগ্রাধিকার বলে জানান তিনি। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের
প্রাধান্য তো অবশ্যই হবে, আগে যেটা বলেছি তিনটা, একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার, দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা, আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। আগামী 14 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয় বলে মত দেন রিজওয়ানা হাসান। তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে, যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো, সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব, এটা অসম্ভব কোনো কিছু। এ সময় সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত হতেই বিদেশে আলামত পাঠানো হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি, এবং ওনারা বলেছেন যে যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন, এবং কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হতাহত 2229টি পরিবারকে সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বুধবার রাজধানীর শাহবাগের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হতাহতের তালিকা নিয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান সংস্থার সাধারণ সম্পাদক সার্জিস আলম। ফাউন্ডেশনের তহবিলে এ পর্যন্ত 109 কোটি 20 লাখ টাকা অনুদান জমা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। বছরের শুরুতেই নতুন আঙ্গিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পথ চলা শুরু। 24-এর আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের কি পরিমাণ সহায়তা করা হয়েছে তার হিসাব নিকাশ প্রকাশ করলো জুলাই ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, অতীতে দেশে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খুঁজে পাওয়া দুষ্কর। এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিসিভ করেছি 109 কোটি 20 লক্ষ 23,005 টাকা, এবং আমরা এখন পর্যন্ত টাকা ডিসবার্সমেন্ট অর্থাৎ টাকা খরচ করতে পেরেছি 47 কোটি 32 লক্ষ 32,32,729 টাকা। পরে ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। সর্বোচ্চ 1 লক্ষ টাকা আহতদেরকে দেয়া হবে। ওই অনুযায়ী প্রথমে 50,000ও দেওয়া হয়েছিল, যাদেরকে মনে হয়েছিল তুলনামূলক একটু কম আহত হয়েছে, এবং অনেককে 1 লক্ষ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমরা এটা আর করছি না, কিন্তু অল্প কয়েকজনকে করা হয়েছিল, তাদেরকে পরবর্তীতে আবার ওইটা 1 লক্ষ করে ফেলা হয়েছে 50,000 যাদেরকে দেওয়া হয়েছিল। এখন আমাদের সবাইকে 1 লক্ষ দেওয়া হচ্ছে, এবং সামনে যখন আমাদের এই 3 লক্ষটা যে নেক্সট মিটিংয়ে আমাদের কনফার্ম করা হবে তখন সবাইকে 3 লক্ষ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। সার্জিস বলেন, অভ্যুত্থানে 826 জন শহীদের মধ্যে 198 পরিবারকে এখনো সহায়তা দেওয়া সম্ভব হয়নি, তবে পর্যায়ক্রমে সব পরিবারকেই সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। কাউকে হয়তো আমার এটা 1 বছর ক্যারি করতে হবে, কাউকে হয়তো একটা সম্মানী সারা জীবন ক্যারি করতে হবে, কারো হয়তো একটা একদম কর্মসংস্থান সারা জীবনের জন্য লাগবে। সো ওই জায়গা থেকে আমরা এই ক্যাটাগরিটা করছি। সংবাদ সম্মেলনে 24-এর অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের জন্য কর্মসংস্থান, ভাতা এবং চিকিৎসা ব্যবস্থার কথাও জানান কর্মকর্তারা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত আনা এবং ভারতের সঙ্গে অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো একসঙ্গেই চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে নতুন বছরে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই। আমরা আসলে সবগুলিতেই মনোনিবেশ করবো, কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তা সহ ফেরত পাঠানো।
সংকট কাটাতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, জনগণের রায়কে যারা ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপপ্রচারকারীদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি। বুধবার রাজধানীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্রদলে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না বলে জানান সংগঠনের নেতারা। নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেওয়ার কল্পে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাসগুলোতে। এই জাতিবাড়ি গণতন্ত্রের ভিত, যে গণতন্ত্রের ভিত শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে নির্বাচনের বিকল্প নেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের স্বার্থে সংস্কার ও নির্বাচন দুটোরই প্রয়োজন আছে। যারা গণরায়কে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। ধৈর্যহারা না হয়ে জনগণকে নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এই বিশ্বাস রাখুন। কোন রকম অপপ্রচারে কান না দিতে নেতাকর্মীদের পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আর জাতির দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানান সংগঠনের নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতির যে কোনো দুর্যোগ দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানান ছাত্রদলের নেতারা। শত শত ছাত্রদলের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সততা, নীতি, আদর্শ নিয়ে এই ছাত্রদলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে, গোপনে কোনো আন্দোলন সংগ্রাম করবে না। জাতির ক্রান্তিকালে সবসময় হাল ধরেছে এবং জাতিকে সে দুর্যোগময় মুহূর্ত থেকে উদ্ধার করেছে এবং বিজয় অর্জন করেছে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান গেল জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার অবদান তুলে ধরেন। জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে মঈন খান বলেন, আগে সংস্কার পরে নির্বাচন এগুলো কোনো অর্থ বহন করে না। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজে আগে সংস্কার পরে নির্বাচন, অথবা পরে আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি ৫ বছর নির্বাচন হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক হাতে পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। ছাপার কাজ শেষ না হওয়া সহ নানা কারণে এবার বই উৎসবও হয়নি। কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে তারও নিশ্চয়তা দিতে পারেন শিক্ষা উপদেষ্টা। তবে বছরের প্রথম দিন বই বিতরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কাটাতে 2009 সালে বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। পরের বছর জানুয়ারিতে সারা দেশে উৎসব করে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেওয়া হয়। 1.5 দশকের সেই রীতিতে এবার ভাটা পড়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়াতে ঘটা করে বই উৎসবের রীতি বাতিল করে অন্তর্বর্তী সরকার। তবে বছরের প্রথম দিনে বিভিন্ন স্কুলে স্বল্প আকারে বই বিতরণ করা হয়। নাটোরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শতভাগ বই তুলে দেওয়া হয়। তবে নতুন বইয়ের গন্ধ পায়নি অন্য শ্রেণীর শিক্ষার্থীরা। চাঁদপুরে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মুহসিন উদ্দিন। বই তোমাদের হাতে তুলে দিতে এসেছি, চলো আমরা এই দিনটাতে প্রতিজ্ঞা করি যে তোমাদের যে বয়স, এই বয়সে তোমাদের কাছে আমরা খুব বেশি কিছু চাই না। এই ছাত্রছাত্রী যারা আছো, ছাত্র তোমরা, একটাই চাই যে তোমরা পড়াশোনায় মনোযোগী হবে। অন্যদিকে রংপুরে সীমিত পরিসরে শিক্ষার্থীদের বই দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা বই পেলেও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাচ্ছে না। হাতে পেলেই সবার হাতে বই তুলে দেওয়া হবে বলে জানান জেলা স্কুলের প্রধান শিক্ষক। আমরা প্রাইমারি সেকশনের বই শতভাগ পেয়েছি, বিতরণ করেছি আমরা। আর সেকেন্ডারি লেভেলের বই ক্লাস 7-এ 3টে বই পেয়েছি আমরা, অন্য ক্লাসে বই পাইনি আমরা। আমরা আশা করছি দুটো বই পেয়ে যাব, পাওয়া মাত্র বিতরণ করব আমরা। এদিকে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে অনিবার্য কারণে। তাতে বইয়ের সংখ্যা বেড়েছে, ফলে বিলম্বিত হচ্ছে ছাপার কাজ। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। একটু দেরিতে হলেও এবার বইয়ের গুণগত মান নিশ্চিত করা হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলো আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শৈত্যপ্রবাহের শঙ্কা না থাকলেও 5 জানুয়ারি পর্যন্ত ঢাকার তাপমাত্রা থাকবে নিম্নমুখী। তবে 2-3 দিনের মধ্যেই উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, ফলে দেশ জুড়ে বাড়তে পারে শীতের প্রকোপ। এদিকে লালমনিরহাট সহ দেশের উত্তরাঞ্চলের উত্তরি হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এতে কষ্টে আছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া, পড়তে শুরু করেছে ঘন কুয়াশাও, দেখা মিলছে না সূর্যের। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হিমালয়ের নিকটবর্তী লালমনিরহাটে গত 2 দিনে দেখা মেলেনি সূর্যের, শীতের প্রকোপও বাড়ছে। একই অবস্থা রংপুরেও, তবে পঞ্চগড়ে আগের 2 দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। কাজ পাচ্ছে না খেটে খাওয়া মানুষ। বেতন পাতে পারতেছি না, কষ্ট করিয়া বালি গাড়ছি। ঠান্ডার কারণে মতন জমি বেশি করে গাড়া হয় না। আমার কারণ একজনের জায়গা 4টে মাস খাইলে হয়, একজনের মানে সেটা 3টে মানুষ খাইতেছে। আর দুনো ভেঙে একটা মানুষ জায়গাতে একবার বই গাড়ছে। এক দুপুর বসে থাকলে দুপুরের পর কাজে যাওয়া লাগে। এদিকে প্রবল ঠান্ডায় বেড়ে গেছে শীতজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে ঠাঁই মিলছে না রোগীর। 5 জানুয়ারি পর্যন্ত সারা দেশেই তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকালকে এবং তারপরের দিন, এই 2 দিনে আরো তাপমাত্রা দেশের কিছুটা কমতে পারে। এরপর তাপমাত্রা আবার আস্তে আস্তে বাড়বে। বাড়ার পর হয়তো 8-9 দিকে সামান্য কিছু বৃষ্টিপাত থাকতে পারে। তবে ঢাকায় সম্ভাবনা না থাকলেও 2-3 দিনের মধ্যেই উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ একটু বেশি এলাকা জুড়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বায়ু দূষণের কারণে বাড়ছে শ্বাসকষ্ট, অ্যালার্জি, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ নিয়ন্ত্রণে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন।
সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউয়ারের তথ্য মতে বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় ঘুরে ফিরে শীর্ষে থাকছে রাজধানী ঢাকা। শুষ্ক মৌসুম শুরুর পর বিশেষ করে ডিসেম্বরের গোড়া থেকেই ঢাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর। ঢাকার বাতাস দূষিত হওয়ার প্রধান কারণ কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের মতো অতি ক্ষুদ্র কণা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব রাসায়নিক উপাদান ছড়াচ্ছে ইটভাটা ও মেয়াদ উত্তীর্ণ যানবাহনে কালো ধোঁয়া থেকে। অপরিকল্পিত খোঁড়াখুড়ি ও নগরায়নও এজন্য কম দায়ী নয়। জাতীয় বক্ষবাদী ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, যাদের অধিকাংশই ভুগছেন শ্বাসকষ্টের সমস্যায়। শ্বাসকষ্ট ঠিক করে তারপরে টিউমার কাটবে। ধুলাবালির কারণে তো শ্বাসকষ্টটা বেশি হয় মানুষের। চিকিৎসকরা জানান, শীতের সময় শুষ্ক আবহাওয়ার কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়ছে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতের প্রারম্ভিক হঠাৎ করে ঠান্ডা আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো রোগ আক্রান্ত হয়। এর মধ্যে যাদের শ্বাস প্রশ্বাসে অ্যালার্জিজনিত অ্যাজমা, হাঁপানি আছে, নাকের অ্যালার্জি আছে, এগুলো যখন আক্রান্ত হয়, আবার শ্বাস প্রশ্বাসের অন্যান্য রোগী যারা আছে তারাও এই সময়ে একটু শ্বাস প্রশ্বাসের রোগগুলো বেড়ে যায়। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে জনসচেতনতায় জোর দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, ফুসফুসের যত্ন নিজেকেই নিতে হবে, কারণ এটি রিপ্লেস করার ক্ষমতা কারো নেই। ফুসফুস এমন একটা অঙ্গ, আমার স্যার বলতেন যে ধূমপান ছাড়েন না, তাহলে বলে আচ্ছা একটা কাজ করেন, আপনি ফুসফুস কি বাজারে পাওয়া যায়? বলছে না, পাওয়া যায় না। আপনার আত্মীয় স্বজন কেউ একটা ফুসফুস দেবে? না, তাও দেবে না। এই জন্য এটা ভালো রাখার জন্য বায়ু দূষণটা মুক্ত থাকতে হবে আমাদেরকে। লেটেস্ট স্টেট অব গ্লোবাল এয়ার 2024-এর এক রিপোর্টে দূষিত বাতাসের কারণে বিভিন্ন রোগবালাইয়ে শুধু 2021 সালে বাংলাদেশে 2,35,000 মানুষের মৃত্যু হয়েছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছি একটা বিরতি, ফিরছি যখন আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রে বর্ষবরণ অনুষ্ঠানে গাড়ি হামলায় 10 জন নিহত, চালকের এলোপাতাড়ি গুলিবর্ষণ, পুলিশের পাল্টা গুলিতে নিহত। এবং বিসিবির নির্দেশনায় পাল্টে গেছে বিপিএল এর উইকেটের ধরন, জানালেন বোর্ড সভাপতি। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনা। আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। নতুন বছরে দেশের শান্তি শৃঙ্খলা ও দ্রব্যমূল্যের নিম্নগতি দেখতে চায় সাধারণ মানুষ। তাদের আশা, দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পাশাপাশি কৃষিতে স্বনির্ভর হবে বাংলাদেশ। শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোটটি নিজেই দিতে চায় তারা। ভবিষ্যতে দেশ যাতে স্বৈরতন্ত্র কায়েম না হয়, সেজন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াসও দেখতে চায় সবাই। এমআর আসাদের রিপোর্ট। অনেক ঘটনা প্রবাহের বছর ছিল 2024। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ নিয়ে নতুন বছরে আশায় বুক বেঁধেছে মানুষ। তাই বছরের প্রথম দিনে প্রত্যাশার শেষ নেই তাদের। তাদের ইচ্ছার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, ভোট দিতে পারে, এটা সবচেয়ে জনগণের মনে হয় সবচেয়ে বড় প্রত্যাশা। দেশের আইন শৃঙ্খলা, তারপরে দ্রব্যমূল্য সবকিছু যেন কমাই দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে আসে, ভালোভাবে চলতে পারে, সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলে জনগণ ভালোভাবে চলতে পারে। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ চান বেশিরভাগ মানুষ। এজন্য কৃষি উপকরণের দাম কমাতে সরকারকে তাগিদ দেন তারা। জনকল্যাণে ভূমিকা রাখবে এমন রাজনীতির উত্থান হবে বলেও আশা তাদের। অবশ্যই কৃষি নিয়ে ভাবতে হবে, নতুন সরকার যেই আসুক অবশ্যই ডেভেলপমেন্ট হবে, কিন্তু কৃষিকে এড়াই যাওয়ার কোনো উপায় নেই। নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রতিদিন আমাদের লাগতেছে, এগুলোর উপরে যদি আমাদের সরকার যদি একটু নজর দেয়, সেক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো হবে আর কি। বিগত যে সরকার যে কর্মকাণ্ডগুলো করে গেছে, এরকম যেন ভবিষ্যতে আমাদের এই দেশে না হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন কম বেশি সবাই। দেশের অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতির বিষয়েও উদ্বেগ জানিয়েছেন তারা। এখনো বিভিন্ন জায়গায় ছিনতাই, চুরি, রাতে 8টা-9টার পরে বিভিন্ন জায়গায় বের হওয়া যায় না, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ইস্যু। দেশের প্রত্যেকটা খাতে যেন দুর্নীতি কমে। 5 আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু পরিবর্তন
মানে একটু ঢিলাঢালা দেখা যাচ্ছে আর কি। তো যাক, দেশের অবস্থা একটা পরিবর্তন হোক। নিজের উপার্জিত টাকায় ন্যায্য মূল্যে নিত্যপণ্য ক্রয় আর শান্তিতে পরিবার নিয়ে বসবাস, এমনই সব ক্ষুদ্র চাওয়া সাধারণ মানুষের। এ চাওয়া পূরণে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা সবার। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে বুধবার থেকে আগামী 22 জানুয়ারি পর্যন্ত সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী 17 জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। নৌযান শ্রমিকদের আন্দোলন স্থগিতের পর আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে চট্টগ্রাম নৌবন্দরে। বহির্নোঙর থেকে লাইটার করে পণ্য চট্টগ্রামের 16টি ঘাটে খালাস কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে চাঁদপুরে মেঘনা নদীতে লাইটার জাহাজে 7 খুনের ঘটনার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লাইটার জাহাজ আল বাখেরাতে 7 খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও নিহত আহত নাবিকদের উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে গত রোববার কর্মবিরতি স্থগিত করে নৌযান শ্রমিকরা। ধর্মঘট তুলে দেওয়ার পর থেকে আবার স্বাভাবিকভাবে কাজ চলতেছে। এখন ইনশাল্লাহ কাজ চলতেছে, ভালো লাগতেছে সবার। নৌযান শ্রমিকদের যদি নিরাপত্তার ব্যবস্থা না করে তাহলে নৌযান শ্রমিকরা কাজ করবে কিভাবে? 2-1 দিনের মধ্যে মৃত ব্যক্তিদের যারা আসামি আছে তাদেরকে ধরবে। এ ধরনের কর্মবিরতি জনগণের ভোগান্তি সহ সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা বলে মনে করছেন এই ব্যবসায়ী। বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডকে হ্যাম্পার করার জন্য প্রোগ্রামগুলো দিয়ে থাকে। আমার মনে হয় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যও কাজ করতে পারে এবং দেশের জনগণের ভোগান্তি বাড়ানোর জন্যও কিন্তু এই কাজগুলো হয়ে থাকতে পারে। ধর্মঘটে ব্যাহত হয় সাপ্লাই চেইন, যার প্রভাব পড়ে বাজারে। এ কারণে দেশের স্বার্থে এ ধরনের ধর্মঘট না করার পরামর্শ দিলেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ধর্মঘট বা যেটা হয় আগেও মাঝে মাঝে হয়েছে, এটা কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে আমাদের প্রোডাক্টের উপর। দেশের স্বার্থে যেন এইসব ধর্মঘটকে আমরা পরিহার করতে পারি। ধর্মঘট তুলে নেওয়ায় আগের মতো জাহাজের মালামাল খালাস হচ্ছে, মালামাল পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে, জানালেন বন্দর সচিব। 35টা জাহাজে কাজ হচ্ছে। 35টার মধ্যে আমাদের এখানে ধরেন ক্লিংকারের জাহাজে আছে 18টা, ফার্টিলাইজার 2টা, ফুড গ্রেনের জাহাজ 6টা, জেনারেল কার্গো 4টা, তেলবাহী ট্যাঙ্কার আছে 3টা, সুগারের জাহাজ আছে 2টা। এই সবগুলো জাহাজে সমানভাবে কাজ হচ্ছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কার্গোগুলো পৌঁছে যাচ্ছে। বন্দরের গতিশীলতা বজায় রাখতে নতুন করে আর ধর্মঘট দেখতে চান না বন্দর সচিব। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ায় অন্তত 10 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 30 জন। নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গাড়িটি ক্যানাল অ্যান্ড বোরবন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয় এবং এক পর্যায়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন চালক। পরে পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন। ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় ইংরেজি নতুন বছর উদযাপনে বহু মানুষ সমবেত হয়েছিল। বিশ্ববাসী যখন নতুন বছর বরণে ব্যস্ত, সে সময় ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ। ঘরবাড়ি, সহায় সম্পদ হারানো উপত্যকার লাখো মানুষ প্রাণ বাঁচাতে 1 বছরেরও বেশি সময় ধরে দিক বিদিক ছুটে চলেছেন। ধ্বংসস্তূপের জনপদে বৃষ্টি আর তীব্র শীতে মানবেতর দিন কাটাচ্ছে অসহায় মানুষ। ইশতিয়াক হোসেনের আরও একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে চলছে খ্রিস্টীয় নববর্ষ বরণের জমকালো আয়োজন। তবে গাজায় চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই। মাত্র 15 মাসের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। বর্বরতার সব মাত্রা অতিক্রম করে একটি জনপদের পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গত বছর জুড়ে ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। বুলেট, বোমা, বিমান হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে 45,500 ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে লক্ষাধিক মানুষ।
এছাড়া খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে প্রাণ গেছে অনেকের। ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন প্রায় 13,000 শিক্ষার্থী। 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের দুটি অংশ গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছেন তারা। এ নিয়ে গাজার জনসংখ্যা 6% কমেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স PCBS। ইসরায়েলের গণহত্যামূলক হামলার জেরে এমনটা হয়েছে বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে সংস্থাটি। ফিলিস্তিনিদের আশা 2025 সালে বন্ধ হবে তাদের উপর নির্মমে বর্বরতা। তাদের এখন একটাই চাওয়া, নতুন বছর যেন উপত্যকায় আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আর একবার। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বললেন প্রধান উপদেষ্টা। শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। 14 দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া সম্ভব, দাবি পরিবেশ উপদেষ্টা। হতাহত 2000 পরিবারে ফাউন্ডেশনের সহায়তা। হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক আটকাবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন নতুন বছরের অগ্রাধিকার। এবং বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক হাতে পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, ব্যর্থতার জন্য শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।